বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর জামালউদ্দিন আহমেদ, এবং আমার ডানে রয়েছেন বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। আমি একটু প্রথমে ব্যাংকিং সেক্টর নিয়ে, যেহেতু আপনি একটি ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, আলোচনা করতে চাই যে ব্যাংকিং সেক্টর বাংলাদেশে প্রায় একটা সময় খুবই ভাইব্রেন্ট মনে হয়েছে, এখন ধ্বংসের দ্বার প্রান্তে এসে ঠেকেছে অনেকগুলো ব্যাংক। মাঝখানে নানা রকমের নীতি টিতির কথা আমরা শুনেছি এবং ব্যাংকগুলো খালি হয়ে গেছে, সেটা আমরা জানি। ব্যাংকের সুদ হার নিয়ে সমস্যা, নানান কিছু। আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে ব্যাংকিং খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে আপনি কি দেখেন? দেখুন, বর্তমান অবস্থা যেভাবে আছে, এটা তো কিউমুলেটিভ ইনডিসিশন, মিসম্যানেজমেন্ট, মিসগভর্নেন্স, এর রেজাল্ট হলো বর্তমান অবস্থা। এবং সেই অবস্থায় আপনি যদি, যেমন আপনার সুদের হারের ব্যাপারে যেই একটা সিদ্ধান্ত, এটা একটা ফান্ডামেন্টাল ইস্যু, এবং সেখানে ব্যবসায়ীরা ঠিক করছে ব্যাংকের সুদের রেট কত হবে, এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্ট বাধ্য হয়ে সেখানে আপনার ডিপোজিটের সুদের হারও ফিক্স করলো 6 আর 9। ডিপোজিট নেওয়ার সময় আপনার 6% ইন্টারেস্ট দিবেন, আর লোন দিয়া 9% দিবেন। কিন্তু এটা একটা সার্টেন টাইমের জন্য, হয়তো জরুরি অবস্থার জন্য একটা হইতে পারে, কিন্তু অনেক দিন ধরে এটা থাকলে এটা একটা স্ট্যাগন্যান্সিতে চলে যায়। এবং সেই ক্ষেত্রে দেখা গেছে যে ব্যাংকিংয়ের যে সুশাসন, সেই সুশাসনটা কিন্তু সঠিকভাবে বাস্তবায়িত হওয়ার সুযোগ ছিল না। এবং যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে নিয়ন্ত্রণ করেছে তারা কিন্তু আপনার একদিকে সরকারের সাথেও যোগসাজশ রাখছে, আবার বাইরে অন্যভাবে তাদের কার্যকলাপ চালাইছে। তার মানে লোন গভর্নমেন্টের উপরে প্রেশার ক্রিয়েট করে তারা কিন্তু দেশে টাকা পাচার করছে। এই পাচার করার মধ্যে এটা হলো একটা। আরেকটা হলো যেমন টাকা ছাপায়া আপনি সাহায্য করলেন তাকে, একটা দুর্বল ব্যাংকে, এই যে সম্প্রতি যেটা হয়েছে, এই রিসেন্টলিও হয়েছে। কিন্তু টাকা ছাপায়া আপনি যদি এমন লোককে লোন দিলেন যেই লোনটা বিদেশে যাইয়া পাচার হয়ে চলে যাচ্ছে, সেটা কিন্তু আপনার ক্ষতিকর। কিন্তু এমনি এখন কি এখনো পাচার হচ্ছে বলে মনে হয় আপনার কাছে? এখন অবশ্যই এখনো পাচার হচ্ছে। এখন তো আমরা শুনছি যে টাকাটা কিভাবে ফেরত আনা যায়, না ফেরত আনা, যেই লুটপাট হয়েছে সেই লুটপাটের পরবর্তী পর্যায়ে তারা তো সব টাকা রেখে যেতে পারে না, রাখতে পারে না। এখন তাদের মালিকানা চেঞ্জ হয়েছে না, সরকার চেঞ্জ হয়েছে না। চেঞ্জ হওয়ার পরে যারা এখন টাকার মালিক হচ্ছে আগের মালিকদের থেকে জোর করে আদায় করতেছে। এটা তো অফিসিয়ালি হচ্ছে না, এটা আনঅফিসিয়ালি হচ্ছে। এটা সবাই জানে, আপনারা আরও ভালো জানেন আমাদের থেকে। তো সেই ক্ষেত্রে এই টাকাটা কোথায় যাচ্ছে? এটা কি সে তার ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখতেছে, ব্যাংকে রাখতেছে? নো। টাকাটা যখন দেশের ভিতরে থাকবে তখন আপনি আইদার ব্যাংকে রাখবেন, আর না হলে কোনো একটা ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করবেন, ব্যবসায়ী ইনভেস্ট করবেন। ব্যবসায়ী যদি ইনভেস্ট করেন, দ্যাটস ভেরি গুড। এবং সেখানে আপনি বৈধ টাকা হোক অবৈধ টাকা হোক, এটা কিন্তু জিডিপিতে কন্ট্রিবিউট করে। সেই ক্ষেত্রে টাকাটা বাইরে যাচ্ছে না। আর যদি টাকা ছাপাইয়া এমন লোককে লোন দিলেন, সেই লোক টাকা পাচার করার সর্দার, সেই সর্দারকে আপনি যখন লোন দিলেন, সে এই টাকাটা দেশে রাখবে না, সে বিদেশে পাচার করবে। তাতে আপনি দুই দিক দিয়ে লুজার। একদিকে আপনার ইন্ডাস্ট্রিগুলো লোন থেকে, জেনুইন যে ব্যবসায়ী তারা লোন পাচ্ছে না, অপরদিকে এটা তো আপনি ডলারে কনভার্ট করে রেমিটেন্সের টাকা, ইলিগাল ওয়েতে যেগুলো যে সমস্ত রেমিটেন্সের টাকা আসে, তারপরে আপনার ওইটা প্লাস আপনার এই যে ক্যাশে কনভার্ট করলেন ইনটু US ডলার, ছাড়া তো আপনার বাইরে পাচার করতে পারতেছেন না।
তো সেই ক্ষেত্রে আপনি এই টাকা যদি বিদেশে পাচার করেন তাহলে কিন্তু আমার ইকোনমি কিন্তু বেনিফিট হচ্ছে না। বেনিফিট হচ্ছে কে? যিনি পাচার করতেছেন ওনার বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্সটা বাড়তেছে। তো সেইটাকে আপনি রুখবেন নাকি এখানে এই টাকাটা যদি এখানকার ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আপনি ডিস্ট্রিবিউট করেন তাহলে জিডিপিতে গ্রোথ হতো। গ্রোথ হওয়ার মধ্য দিয়া এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে যারা আছে এক্সপোর্টাররা এক্সপোর্ট করতো, এক্সপোর্ট করলে ফরেন কারেন্সি রিজার্ভ আসতো, আসার পরে আপনার ফরেন কারেন্সি যখন আসে তখন তো বাংলা টাকা আপনাকে দিতেছে, ফরেন কারেন্সি ডলারটা কিন্তু রিজার্ভে থাকতেছে, সরকারি বাংলা টাকা আপনাকে টাকাটা দিচ্ছে অ্যাকাউন্টে ট্রান্সফার করে। যারা এক্সপোর্টার ওনারা এটা ভালো জানেন। তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে না। এটা না হওয়ার কারণে তাইলে আপনি কি হলো যে পাচার করার মধ্য দিয়ে যেই ডলারটা আপনি পাচার করলেন সেটা আমার দেশের রিজার্ভের পরিমাণ কমে যাচ্ছে, কারণ এই দেশের লোকাল কারেন্সি টাকা দিয়েই তো ডলারটা কিনতেছে। সেই ডলারটা যখন পাচার হয়ে আপনার বিদেশে চলে যাচ্ছে তাহলে আমার এখান থেকে টাকাটা চলে গেল, এই মানেই আমার প্রোডাক্টিভিটিতে জিডিপিতে কোনো রকমের সার্ভিস সেক্টরে হোক, এক্সপোর্ট সেক্টরে হোক, তারপরে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে হোক, এসএমই সেক্টরে হোক, তারপরে অন্য যে কোনো সেক্টরে এগ্রিকালচার সেক্টরে হোক, যে প্রোডাক্টিভিটিটা বাড়তো সেটার সুযোগ সীমিত হয়ে আসছে। তো যেই কারণে আপনার এইটা বন্ধ করার জন্য যত রকমের হাতিয়ার আছে, টেকনোলজিক্যাল হাতিয়ার, তার মানে ডিজিটালাইজেশন। আপনি যদি ট্যাক্স সিস্টেমটাকে ডিজিটালাইজ করেন এবং হোল সিস্টেমটা, ফাইন্যান্সিয়াল সিস্টেমটা, ইকোসিস্টেমটাকে যদি আপনি ডিজিটালাইজ করেন এবং সেন্ট্রাল ব্যাংকের ডিজিটাল কারেন্সি চালু করেন, তখন কিন্তু প্রত্যেকটা ন্যাশনাল আইডির এগেনস্টে আপনার ট্রানজাকশানটা হবে। তখন কিন্তু আপনার টাকা কোথায় জমা দিতেছেন, কোথা থেকে বাইর করতেছেন, এভরিথিং উইল বি কাউন্টেড। এবং এটা চায়নাতে তারা এটার বেনিফিট তারা কিন্তু ভোগ করতেছে অলরেডি। ইউরোপের অনেক দেশে কিন্তু আপনার হয়ে গেছে, প্রায় 135টা দেশে আপনার এখন 35টা থেকে বেশি পরিমাণ দেশে এখন কিন্তু এটা ট্রায়াল অ্যান্ড এরর হচ্ছে। আমাদের পাশের ইন্ডিয়াতে সেন্ট্রাল ব্যাংকের ডিজিটাল কারেন্সির ট্রায়াল আরম্ভ হয়েছিল এপ্রিল থেকে, এবং এটা যদি ট্রায়াল হয় কয়েকটা রাজ্যে তারা চেষ্টা করতেছে, কয়েকটা ডিস্ট্রিক্টে। এইটা করার পরে দেন দে উইল অ্যাক্রস দি কান্ট্রি তারা যাবে। তখন কিন্তু তাদের যে কালো টাকার যে পরিমাণ সেটা কমবে। তারপরে এটা কিন্তু প্রোডাক্টিভ সেক্টরে চলে আসবে অটোমেটিক্যালি। সে বাইরে নেওয়ার কোনো, বিদেশে পাচার করতে হলে তার রেকর্ড থাকবে, তার ন্যাশনাল আইডিতে ওই এন্ট্রি উঠবে, মানে সেন্ট্রাল ব্যাংকের ডিজিটাল কারেন্সির মধ্যে দিয়ে। আর ট্যাক্স সিস্টেম যদি আপনি ট্যাক্স এবং ফাইন্যান্সিয়াল যে কালেকশন গভর্নমেন্টের মনে করেন মিউনিসিপ্যালিটি ট্যাক্স, তারপরে আপনার ধরেন এই যে কাস্টমস, তারপর ভিএটি, তারপরে ইনকাম ট্যাক্স, এগুলা ডিডাকশন এট এ সোর্স, এগুলা সব ট্যাক্সে কাটিয়ে রাখে কোম্পানিগুলা, সেটা সে জমা দিচ্ছে কিনা, সেই টাকাটা যদি আপনার গভর্নমেন্ট এক্সচেকারে ঢুকে তখন গভর্নমেন্ট উইল বি স্ট্রঙ্গার ফাইন্যান্সিয়ালি। এবং সেই ফাইন্যান্সিয়াল সলভেন্সি যদি আপনি আনতে হয় তাহলে আপনাকে ওই পদ্ধতিতে যেতে হবে, ম্যানুয়াল সিস্টেমকে থ্যাংক ইউ বলে বিদায় দিতে হবে। এবং সেটার জন্য আমরা দেখতেছি, আমি একটা কাজ করতেছি এখন আপনার ডিজিটাল যে ট্যাক্সেশনের যে ডিজিটালাইজেশন, সেখানে দেখা গেছে যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক একটা স্টাডি করছে, সেই স্টাডিতে দেখা গেছে যে আপনার বাংলাদেশ হলো 13%, অথচ এশিয়ার অন্যান্য কতগুলো দেশ আছে যেমন সাউথ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরা 90% থেকে 100% ট্যাক্স ডিজিটালাইজেশন হয়ে গেছে তাদের। এবং ওইটা হওয়ার মধ্যে দিয়ে তাদের জিডিপির গ্রোথ ঠিক আছে, কারেন্সি ম্যানেজমেন্ট ঠিক আছে, সব কিছু কিন্তু আপনার মানে ট্যাক্স কালেকশানও ঠিক আছে, ইন্টারন্যাশনাল ট্রানজাকশানগুলোও ঠিক আছে, এবং সেটার মধ্যে দিয়ে আপনার তারা এটার গেইন হইতেছে। আমাদের হলো বাংলাদেশের এখানে অর্জন হলো অনলি 13% এখনও পর্যন্ত। আবার কতগুলো দেশ আছে এখনও জিরোতে আছে 4-5টা। ইন্ডিয়া অলমোস্ট ধরেন 40 থেকে 55-এর ভিতরে আছে ইন্ডিয়ার অ্যাচিভমেন্ট। তো ইন দ্যাট কেস আপনাকে যুগের সাথে তাল মিলে আপনি যদি না চলেন, ট্রেডিশনাল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানি সিস্টেমে যদি আপনি দেশ চালান তো এইভাবেই চলবে, এবং এটার উন্নতির সম্ভাবনা
কম। জি, মিস্টার মিজানুর রহমান, ব্যবসা বাণিজ্যের কারণে সামগ্রিক কারণে সব মিলিয়ে ব্যাংকিং সেক্টরের সঙ্গে নিবিড়ভাবে আপনি সম্পর্ক রাখতে হয়। কি মনে করছেন যে সার্ভাইভ করা সম্ভব হবে, নাকি এটা আসলে ডাইং সিচুয়েশনের মধ্যে চলে যাচ্ছে? অনেক ধন্যবাদ আপনাকে এবং আজকের এই তৃতীয় মাত্রার সকল শ্রোতাদের। স্পেশালি এখন 5th অগাস্টের পরে যে সিচুয়েশনটা বাংলাদেশে তৈরি হয়েছে, এটা মানে অনেক ভালনারেবল আর কি। মানুষের যেখানে প্রত্যাশা, আকাশচুম্বী প্রত্যাশা, যে আমরা ধরেন অনেক দুর্নীতির গল্প শুনছি বা অনেক কিছুর গল্প শুনছি যে বাংলাদেশে গল্প না শুনছি, যেগুলো আসলে আমরা বিশ্বাস করছি এবং বিশ্বাস করেই হাজার হাজার মানুষ মানে প্রাণ দিয়েছে, তারপরে তারা আত্মাহুতি দিয়েছে। কিন্তু মানুষের এই প্রত্যাশা পূরণের জন্যে আজকে যেই শ্বেতপত্রটা বের হলো, যদি শ্বেতপত্রের বিষয়টা আপনি আনেন, এটা আসলে আমরা যারা দীর্ঘ সময় ধরে ব্যবসা করছিলাম তারা জানি যে কিছু অলিগার্ক ডেভেলপ করেছে, যারা আপনার নামে বেনামে ইন্ডাস্ট্রি এবং ওই ব্যাংকগুলোর নিয়ন্ত্রণে ছিলেন এবং তারা বিভিন্নভাবে টাকা পয়সা পাচার করে একটা ছোট ইন্ডাস্ট্রিতে কতগুলো টাকা পয়সা বের করে বিদেশে নিয়ে গেছে। এটা নিয়ে প্রথম আলোতে একটা ভয়ঙ্কর নভেম্বর একটা প্রোগ্রাম করেছিল যে রাতারাতি 9,200 কত কোটি টাকা বের করে নিয়ে গেছে একটা গ্রুপ, সেই নভেম্বর মাসে আর কি। তো যাই হোক, তো এখন যে সিচুয়েশনটা হয়েছে দেখেন কত দুঃখজনক, যে ব্যবসাটা কিভাবে করবেন যদি ক্লায়েন্টরা টাকা পয়সা জমা দিয়ে ধরেন কারো অ্যাকাউন্টে সে 50,000 আছে, 60,000 আছে বা 2 লাখ টাকা আছে, তার প্রয়োজনে গিয়ে তাকে যদি 5,000 টাকার উপরে সে যদি টাকা না পায় বা 10,000 টাকার উপরে না পায়, এর থেকে তো দুঃখজনক অধ্যায় আর কিছুই হতে পারে না। তাহলে এখন বক্তব্যটা হলো যে যারা এই ব্যাংকের মালিক, তো এরাও তো ব্যাংকের এগুলো নিয়েই ব্যবসা করছেন, তো এই দায়গুলো ওনারা নিচ্ছেন না কেন? মানে আরেকটা জিনিস হলো যে আমার ব্যবসায়িক জীবনে আমি 4টা গভর্নমেন্ট দেখলাম এবং আমি খুব কনফিউজড। সেটা হলো যে যখনই গভর্নমেন্ট চেঞ্জ হয় তখনই দেখা যায় যে মানে যে কোনো ফরম্যাটেরই গভর্নমেন্ট হোক, যখন চেঞ্জ হয় তখন পূর্ববর্তী গভর্নমেন্টের ধরেন বদনাম করে নতুন কিছু ওই একই আঙ্গিকে নতুন কিছু লোকজন বের হয়ে আসে, যে যারা শুধুমাত্র হয়তো সরকার এবং তার মানুষগুলো পরিবর্তন হয়, কিন্তু আমাদের এই প্রসেসের উন্নয়ন হয় না। স্যার একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে ওই যে 6 আর 9, যে আপনি ডিপোজিট করলে 6 করবেন আর প্রফিটটা মানে অর্থাৎ আপনি যদি লাভটা নেন তাহলে 9%, মানে আপনি যদি ব্যবসায়ী টাকাগুলো নিয়ে যান। তো সবচেয়ে বড় সমস্যাটা হলো যে আমাদের দেশে যেই ব্যবসায়িক অবস্থা, যে সিচুয়েশনের ভিতরে ব্যবসাগুলো রান করে, 2 ডিজিটে ইন্টারেস্ট দিয়ে একটা অর্গানাইজেশন রান করা, ইট ইজ ট্রুলি ডিফিকাল্ট। মানে আপনি যে কোনো আপনি কারণটা হলো যে কস্ট অফ লোন, তারপরে আপনার ধরেন যে সিচুয়েশনগুলো রাইজ করে, মানে এটা তো কাইন্ড অফ যে আপনি গড়ে যদি 10 বছর ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসায়িক মার্জিন আপনি আনতে পারবেন 10 থেকে 12%। আপনি যদি স্টেডি বিজনেস করেন, ভেরি নাইস বিজনেস করেন, তাহলে আপনার ধরেন 15%-এর উপরে আপনি লাভ করতে পারবেন। এনি বিজনেস ইউ ডু। কিন্তু ওনাকে যদি ধরেন একটা কস্ট ইনকার হয় একটা লোনের, সেটা তো আপনার ওভার টেবিল দেখতেছেন আপনি যে 9%, কিন্তু সেইটা কিন্তু আদার কস্টগুলোকে ইনভলভ করলে 12-15% পর্যন্ত এটা চলে যায়। অতএব বছর শেষে 2-4-5 বছর পরে পরে ওই ব্যবসায়ীকে করতে হয় কি, টিকে থাকার জন্যে তাকে একটা প্রজেক্টটা এক্সটেনশন করতে হয়, লাভ হোক বা না হোক। অর্থাৎ কেউ যদি মনে করেন লোন নিয়ে হাঁটু পানিতে দাঁড়ায়, তারপরে তার জীবদ্দশায় শেষে এসে
মানে পানি কিন্তু তার গলার উপর দিয়ে চলে যায়, মানে অর্থাৎ সে ডুবে যায়। তখন তাকে করতে হয় কি, বাল বাচ্চাদেরকে শিখিয়ে দিতে হয়, অথবা তার একটা এই যে মানি লন্ডারিংয়ের যে বিষয়গুলো আসলো, যে মানি লন্ডারিং করতে হয়, যে আচ্ছা ঠিক আছে আমার ছেলে মেয়ে সবাইকে সেটেল করার জন্য আমার তো অবস্থা আমি জানি যে আমার অ্যাসেট কি, লায়াবিলিটিস কি। এখন ধরেন যতগুলো অলিগার্ক এই দেশ থেকে চলে গেছে, তারা শুনতেছি অনেকের নাকি এই দেশের পাসপোর্টই তারা সারেন্ডার করে ফেলেছে, বিভিন্ন দ্বীপ টিপ কিনে ওই সমস্ত জায়গাগুলোতে স্টাবলিশ করেছে। তাহলে এরকম ঘটনা কি এই প্রথম হলো, নাকি আমরা গত 30 বছরে, মানে আমার ব্যবসায়িক জীবনে আমি 30 বছরে 4-4টা গভর্নমেন্টকে দেখলাম ওই একই সিচুয়েশন। এবং মানে যে সরকার আসে আইন কানুন বিধি বিধান ধরেন ওই লাইনে চলতেছে ওনার ইচ্ছা, মানে অর্থাৎ আমি বলতেছি যে আইন বিচার মানে যেখানে যেটা আছে সেটা তো একটা নিয়ম মাফিক চলবে, রাষ্ট্র মানে নিয়ম মাফিক চলবে, সরকার যেই আসুক এবং সেটাকে ইম্প্রোভাইজেশন করবে, আগাবে। সত্যিকার অর্থে জামাল স্যার একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, মিসম্যানেজমেন্ট, ইন্টারেস্ট রেট নিয়ে উনি বলেছেন যে ইন্টারেস্ট রেটের যে সিচুয়েশান এখনগুলো হয়েছে, এইভাবে ব্যাংক টিকানো মুশকিল। আপনি ব্যাংকটা টিকবে কিভাবে যদি ব্যবসায়ীরা না টিকে? ব্যবসায়ীরা যদি আপনার ধরেন যাদের জেনুইন বিজনেসম্যান, যারা ব্যবসা জেনুইনলি করে, অর্থাৎ আপনি যদি এসএমইর কথাটা বলেন, এসএমই ইন্ডাস্ট্রিতে যারা ইনভলভ আছে তারা কিন্তু বছরের পর বছর স্ট্রাগল করে, ওরা জানেও না যে ব্যাংক থেকে কিভাবে লোন নিতে হয়। আপনি দেখবেন যে এই দেশের ওই অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান বিনোদন বলেন, এটার কিন্তু মেজর জায়গাগুলোতে কিন্তু এসএমইর যেই ইন্ডাস্ট্রিগুলো আছে তারাই কিন্তু হেল্প করতেছে, কিন্তু তারা আপনার ধরেন লোন পাবে না, বা লোন মানে চাইলেও তাদের কিন্তু রেফারেন্স লাগবে, তাদের হলো একটা কানেক্টিভিটি লাগবে, তাদেরকে ধরেন আন্ডার টেবিল অনেক বিষয় সার্ভ করতে হবে, তাছাড়া আপনি টাকা পাবেন না। তো আমাদের এই যে সিচুয়েশনগুলো যেগুলো ডেভেলপ করেছে এখনকার সিচুয়েশন, অর্থাৎ এই সরকারের 4-5 মাস পরে, অর্থাৎ 4 মাস পরে 5 মাসের ভিতরে যে সিচুয়েশনটা হয়েছে, এইটা কিন্তু টোটাল সিচুয়েশনটাই কিন্তু এখন আনকন্ট্রোল মিনস যারা ব্যবসা করতো অল সাপ্লাই চেন ভেঙে গেছে। মানে প্রত্যেকেই তো 14-15 বছর ধরে আপনার ধরেন যে পেঁয়াজ আনতো, যে এরা তো ধরেন ওই স্ট্রং হোল্ডে কিন্তু তারা একটা সাপ্লাই চেন মেনটেন করতো, সামহাউ অ্যান্ড রাদার তারা কিন্তু ওই সাপ্লাই চেনগুলোকে তারা চালিয়ে যেত। হঠাৎ করে তাদের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি সবগুলো বন্ধ হয়ে গেছে। ধরেন তখন কি হয়েছে, একেবারে ওই চাল ডাল আটা নিত্যপণ্যের দাম কিন্তু আর ওই জায়গাতে নাই। কারণ আমাকে যদি আপনি এখন বলেন, আমি এক লাইনে ব্যবসা করি, আমার টাকা পয়সা যাই থাকুক, যে তুমি চিনি আউটসোর্স করো, এটা আমার দ্বারা সম্ভব না। অর্থাৎ ফেয়ার প্লেটা, গভর্নমেন্ট যেই থাকুক, আইন কানুন বিধিটা এরকম থাকা উচিত, একটা ফেয়ার প্লে করে নাম্বার অফ এন্টারপ্রেনিয়রদেরকে বিজনেসগুলোতে, মানে এই ধরনের যেগুলো হলো খুব সেন্সিটিভ, অর্থাৎ আমি বলছি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেগুলো আছে সেগুলোতে কিন্তু গভর্নমেন্টই পেড করতে হয়, যে নাম্বার অফ বিজনেসম্যানদেরকে আপনার মানে হেল্প করা, যাতে করে তারা এই সাপ্লাই চেনগুলো মানে মেনটেন করতে পারে, বিজনেসগুলো করতে পারে। তো সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে আরেকটা জিনিস, ম্যাক্সিমাম আমার দেখা ম্যাক্সিমাম ব্যবসায়ী যারা ট্রু বিজনেসে গিয়ে ফেল করেছে তারা কিন্তু ওই ব্যাংক ব্যবসায় গেছে ম্যাক্সিমাম, এবং তারা ইন্টার কানেক্টিভিটির মাধ্যমে, যে আমি আপনাকে লোন দিব, আমি একটা ব্যাংক থেকে 2000 কোটি টাকা লোন নিলাম, তো আমার একটা ব্যাংকে শেয়ার নিতে আমার লাগবে এবারে ধরেন কিয়দাংশ টাকা পয়সা লাগবে, আমি মনে করেন 100 কোটি টাকা দিয়েই আমি একটা ভালো শেয়ার পেয়ে যেতে পারি। তো এইভাবে দেখা গেছে যে ব্যাংকের মালিক হয়েছে ম্যাক্সিমাম লোকজন, এবং তার কাজটা কি হবে, যে ধরেন আমি আমার ব্যাংক থেকে লোন নিতে পারবো না, উনি আমার ব্যাংক থেকে টাকা নেবেন আর আমি আমার ব্যাংক থেকে ওনাকে টাকা দেব। একজনের পিঠ চুলকায়। হ্যাঁ, তো এইভাবে মূলত আপনার ধরেন এই ব্যাংকিং যেই সিস্টেমটা ডেভেলপ করেছে দেশে, যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব মিলে টাকাগুলো কিন্তু তাদের হাতে নিয়ন্ত্রণটা দিয়ে দেওয়া হলো। তো হঠাৎ করে যখন তারা
এখান থেকে চলে গেছে বা ব্যবসা করতে পারবে না, ওরা কি টাকা রেখে গেছে? যতটুকু পেরেছে নিয়ে গেছে, এরপরে ওরা মৃত্যু পর্যন্ত কিন্তু নিয়ে যাবে। একেবারে যে আপনি তো তাদের ব্যাংক বন্ধ করে দিচ্ছেন, তারপর তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছেন, তাদের আত্মীয় স্বজনের, ওরা কি এত বোকা নাকি? ওরা দেখছে না গত 30, 40, 50 বছরে বাংলাদেশে কি হয়েছে, মানে সরকার চলে গেলে কি হয়? তাহলে মানে আমি বলছি যে বিজনেসের ক্ষেত্রে যেমন ফেয়ার প্লেটা হচ্ছে না, ওই জন্যেই লোকজন করে কি, যে বিজনেসে যখন লুজ করে তখন তারা করে কি, তাদের আখের গোছানোর জন্যে বাইরে টাকা পয়সাগুলো তারা পাঠাতে থাকে। এবং বাংলাদেশের লোকজনকে টাকা পয়সা, আমার তো মনে হয় যে যারা দেশের মানে ধরেন দেশের সাথে গাদ্দারি করে তারা যারা এইভাবে টাকা পয়সাগুলো পাঠাবে, তাদের অনেক বড় ধরনের সাজা হওয়া উচিত। যেমন ফিলিপিনে ওই যে দুতার্তে যেই আইন কানুনগুলো করে আপনার চরম সাজা দিয়েছিল, যে যারা মানি লন্ডারিং করবে, যারা দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে টাকা পয়সা বাইরে নিয়ে যাবে, তাদের কিন্তু মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে। তো আমাদের দেশে কিন্তু কি হয়েছে, চোরে চোরে মাস্তুতো ভাই, আমরা সবাই চোর। আমরা আমার মাস্তুতো ভাইরে আমি কেমনে হেল্প করব? আবার ধরেন এখন যে সিচুয়েশনটা আপনি দেখতেছেন, সত্যিকার অর্থে এখন আসলে আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেকটি মানুষের একটা ধরেন প্রত্যাশা ছিল একটা পরিবর্তন, আর এই পরিবর্তন প্রত্যাশা করার পরে হঠাৎ করে ধরেন যাই আসছে, চাল ডাল আটা, আমার ব্যবসা নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার ধরেন এই রেজিস্ট্রেশন, ল্যান্ড রেজিস্ট্রেশন সার্ভার ডাউন আজকে প্রায় 1.5 মাস। কোনো সরকারের রেজিস্ট্রেশন অফিস কি এই 1.5 মাস সার্ভার ডাউনের জন্য বন্ধ থাকতে পারে? আপনি বুঝেন যে আপনার ধরেন সার্ভার ডাউন কেন হয়েছে, যে তারা তহসিল অফিসের সাথে এনবিআর সহ বিভিন্ন রকম অ্যালাইনমেন্ট করতেছে। আপনি ডিজিটাল কারেন্সির কথাটা বলতেছেন, আমাদের যেই মানে যে সিস্টেমগুলো ডেভেলপ করেছে মানে লাস্ট 53 ইয়ার্স, সেগুলোই তো রান করতেছে না। এবং সেগুলো ডাউন করলে ধরেন একটা প্রোগ্রাম আপনি করবেন, আপনি সুইচ দিবেন, এই প্রোগ্রাম থেকে ওই প্রোগ্রামে চলে যাবে। আজকে 1.5 মাস কিভাবে আপনার ধরেন এই রেজিস্ট্রেশনের এই প্রসেসগুলো বন্ধ থাকে, সার্ভার ডাউন থাকে? গভর্নমেন্টের সার্ভার কিভাবে ডাউন থাকে? গভর্নমেন্ট রানস 24 মাল্টিপ্লাইড বাই 7। তাহলে 7 দিনে তাহলে আপনি দেশ কিভাবে চলবে? আপনার দেশ কিভাবে চলবে? আর অর্থনীতির কথা বলতেছেন, আসলে প্রিভিয়াস গভর্নমেন্টের সময় আপনার ধরেন অনেক সমস্যা ছিল, অনেক সমস্যা আমরা ফেস করেছি, এই নানান এজেন্সির চাপে তাপে আমরা থাকতাম। এখন ভালো লাগতেছে যে টাকাও নাই, পয়সাও নাই, কোনো এজেন্সিও নাই, আমরা ধরেন এইভাবে শান্তিতে আছি। আমাদের কারো টাকা নাই, আমরা সবাই সবার মুখের দিকে চাই আছি, আর সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যে টাকা কখন আসে, আল্লাহর হুকুম ছাড়া টাকা পয়সা আসবে না। এখন আমরা মূলত এরকম একটা সিচুয়েশনের ভিতরে ব্যবসা বাণিজ্য চালাচ্ছি। আপনি এলসি ওপেন করতে যাচ্ছেন, আপনার পর্যাপ্ত ডলার নাই, আজকে আমাদের রিজার্ভ কত? তাহলে আপনার ধরেন 3 মাসের যদি ওই যে খরচের টাকার কথা বলেন, তারপরে তার কিছু নাই, রিজার্ভের পরিমাণ যদি স্টক করে রাখেন ইনভেন্টরি, তাহলে আপনি যদি ওইটা করে তাহলে মানিটা ফ্লো হবে কোত্থেকে? এরপরে আপনার ধরেন আরেকটা হলো যে এই যে এখন যে ধরনের ইনডিসিশন হচ্ছে, একজন ব্যবসায়ী কিভাবে লোন নেবে? একটা ব্যবসায়ী মানে লোন ছাড়া তো আর টাকা অ্যাভেলেবেল হয় না। মানে আমি মনে করছি যে আমি যে লোনটা নেব, আসলে এই লোন নিয়ে আমি মানে গেস্ট পাবো কিনা, নাকি দেশে আবার একটা ইমার্জেন্সি হয়ে যাবে, তা হোয়াই আই উইল টেক লোন। আচ্ছা চলো আমি দেখি যে পরবর্তী গভর্নমেন্ট না আসা পর্যন্ত আমি চেষ্টা করি। তো আপনার ধরেন এটা যদি সুষ্ঠু সুন্দরভাবে অ্যাডমিনিস্ট্রেশনগুলো চলতো, মানুষের আস্থা বিশ্বাসের জায়গা থাকতো, তাহলে ব্যবসায়ীরা কি করতো, আপনার লোন নিত, আর লোন নিলে আপনার টাকা বাজারে অ্যাভেলেবেল হতো। আমি এখন আপনি 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 জেনে দেখেন, কেউ ওই ধরনের টাকা পয়সা নিয়ে মানে লোন নিচ্ছে না বা চেয়েও পাচ্ছে না। এবং যারা লোন দিবে ওনারা ইনডিসিশনে আছে, হ্যাঁ তারাও ইনডিসিশনে আছে যে ভাই মানে কি সিচুয়েশন হয়। তো এইভাবে তো দেশ আসলে চলতে পারে না, এটা আমি। সো ডক্টর জামাল উদ্দিন আহমেদ, অনেকগুলো প্রসঙ্গে এবং আপনারা দুজনে মানি লন্ডারিংয়ের কথা বলছিলেন এবং এটা গুরুতর অপরাধ এবং এর জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়ার নমুনা অনেক দেশে আছে। তো বাংলাদেশে যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, এখন এটা
উপায় কি? দুটো বিষয় আলোচনা হয়, একটা হচ্ছে যে রিকভার করার গভর্নমেন্ট চেষ্টা করবে, কিন্তু হিস্ট্রি বলে বা এক্সপেরিয়েন্স very বলে difficult job. সেটা হয় না। Difficult job. আরেকটা থট আছে যে এই যে অলিগার্ক যাদেরকে বলছেন বা যারা এত সম্পদ করেছে, বাইরে পাচার করেছে, এদেরকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে এদেরকে ম্যানেজ করে বুঝিয়ে মানে যতটা সম্ভব আদায় করা যায়, এদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে রিকনসিলিয়েশনের একটা ব্যবস্থা করা। হোয়াট ডু থিঙ্ক? আপনারা দেখেন, পলিটিশিয়ানদের যদি কমিটমেন্ট থাকে, কমিটমেন্ট থাকলে এটা সম্ভব। ভেরি ডিফিকাল্ট যে বাইরের থেকে টাকা আনা। মার্কোসের টাকা ফিলিপিন। তো দেখেন আবার আরেকটা কথা বলে রাখা ভালো, অনেকে যদি মনে করে যে টাকা পাচার করলাম ফিরিয়ে আনা ডিফিকাল্ট, আমি তো পাচার করলাম, কিন্তু এখানে আবার আরেকটা উল্টো আরেকটা দিক আছে, সেটা হচ্ছে যারা টাকাটা বাইরে পাচার করে বিভিন্ন দেশে বিভিন্ন ব্যাংকে রাখে, সেই টাকা কিন্তু খুব কম লোকই ভোগ করতে পারে। জি, ইয়েস, দ্যাট ইজ অলসো কারেক্ট। এই যে সুইস ব্যাংকে সেটাও মনে করিয়ে দেয়া টাকা রাখে, ধরেন সাদ্দাম হোসেন, হোসেনি মুবারক, তারপরে বড় বড় যে রাজনৈতিক নেতারা বিভিন্ন দেশের যে টাকাগুলো রাখছে, এরা তো সুইস ব্যাংক ট্যাঙ্ক এগুলোতে রাখছে। এই টাকা ওদের পরিবার ভোগ করতে পারে নাই। মানে সেটাও ফিলিপিনে মার্কোসের টাকা ফেরত একমাত্র স্টোরি আছে আমাদের এশিয়া মহাদেশে। ফিলিপিনের মার্কোসের টাকা ফেরত আনতে তাদের 19 বছর লাগছে। তো এখন উনি যেটা বলল যে মানুষ তো হতাশ হয়ে যাবে এতদিন হলে, এটা একটা সাকসেস স্টোরি। কিন্তু আমাদের এখানে হোসেন মোহাম্মদ এরশাদ যখন মানে পদত্যাগ করে, তখন কিন্তু আপনার ওনার সময় তখন ফেয়ারফ্যাক্স নামে একটা কোম্পানিকে, আমেরিকান এক্সপার্ট কোম্পানিকে দেওয়া হয়েছিল। এটার রেজাল্ট কি? এরপরে তো গভর্নমেন্ট অনেকগুলোই গেছে, কিন্তু ওটার কি কোনো রেজাল্ট আছে? এটার ফলো আপ কি আমরা দেখছি? এজিএমে বোর্ড মিটিংয়ে যখন আলাপ হয় যে গত মিটিংয়ের মানুষকে নেক্সট মিটিংয়ে আসা রিভিউ করা হয় যে গত মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে এটার বাস্তবায়নের কি পজিশনটা কি, এটাই তো জব। ফার্স্ট কাজ হলো এটা, নাম্বার 1 এজেন্ডা থাকে, এবং সেই এজেন্ডাতে বলা থাকে যে গত মিটিংয়ে এই সিদ্ধান্ত হয়েছে, এতে বাস্তবায়নের স্ট্যাটাস কি। তো এটাও তো গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত হয়েছে কোনো একটা সময়, হইলে এটাকে তো ক্যারি ফরওয়ার্ড করা দরকার, যে কন্টিনিউশন দরকার, যে ফলো আপ দরকার। সেই ফলো আপ আমাদের এখানে হয় নাই বলে এগুলা কিন্তু তখন গভর্নমেন্ট যখন চেঞ্জ হয়ে যায়, আমরা পিছনের গভর্নমেন্টের বিরোধী করি, বদনাম করি, আমার দোষটা আমি চাপাই ফেলাই। এখন আমাদের এখানে যদি এটা হয়, এই যে রিপিটেশন আমাদের এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সে যে ভাই বললেন যে 4-5টা গভর্নমেন্টের যে পরিবর্তন 53 বছরে, এই পরিবর্তনের পরে এটার কি বিচার আচার হয়েছে? কিছুই হয় নাই। যেই কারণে এক লোক ওই দিন আপনার এই যে চেঞ্জের পরে সুইজারল্যান্ড থেকে এক লোক আমার ফোন করলো, উনি 22 বছর ওখানে থাকেন। উনি বললেন যে ভাই কী অবস্থা? আমাকে হ্যাঁ চেঞ্জ তো হয়েছে। চেঞ্জ হয়েছে কীরকম? ধরেন রিক্সার স্ট্যান্ড চেঞ্জ হয়েছে সরকার পরিবর্তনের 1 ঘন্টার ভিতরে। রিক্সা স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, এগুলোর মালিকানা কিন্তু চেঞ্জ হয়েছে। তারপর বাজার সমিতিগুলা, বিভিন্ন ফেডারেশনগুলা, বিভিন্ন প্রফেশনাল বডিগুলা মালিকানা চেঞ্জ হয়েছে, এবং চাঁদাবাজি চেঞ্জ হয় নাই, রেট বাড়ছে এবং খাতও বেড়েছে, কোয়ান্টিটিও বাড়ছে, খাতও বাড়ছে। এখন ধরেন একসময় কোনো সময় আমরা শুনি নাই যে স্কুলের মানে যখন আপনার এরশাদ সাহেব ফল করলো, তখন স্কুলের কোনো কমিটি চেঞ্জ হয় নাই। এখন কিন্তু স্কুল কমিটিতেও চেঞ্জ হচ্ছে, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর চেঞ্জ হচ্ছে, তারপরে বিভিন্ন সব জায়গায় পরিবর্তন। এবং এই পরিবর্তনের ধারায় কোথায় যায় এই পরিবর্তন থাকবে? আমাদের এটা তো একটা লিমিট থাকা উচিত। হুইচ ইনস্টিটিউশন উই শুড চেঞ্জ? প্রেস কাউন্সিলে আপনি সাংবাদিকদের বলতে পারেন, অন্য জায়গায় প্রফেশনাল বডিতে আপনি কেন হাত দিবেন? এটা কিন্তু প্রফেশনাল বডিগুলোতে এবারকার পরিবর্তনের একটা বিরাট বৈশিষ্ট্য হলো যে প্রফেশনাল বডিগুলোতে আপনার হাত দিয়া ওদেরকে মানে ইলেক্টেড বডি, তাদেরকে এখন বাদ দিয়া আরেকজন এসে জোর করে দখল করছে। এটা কিন্তু এই দেশে প্রথম এটা হচ্ছে প্রফেশনাল বডি। তার মানে কি, এইগুলাকে যদি আপনি স্থিতিশীল না করেন তাহলে কিন্তু সরকার তো কাজ করতে পারবে না।
সরকার এখন ধরেন আপনার যেই উৎসাহ উদ্দীপনা নিয়ে পরিবর্তনের পর মানুষ যে আশা ভরসা করছিল, মনে হয়েছিল যে অনেক কিছু হবে, কিন্তু এখন তো যত উপরের দিকে ইয়েটা গেছে, এখন এটা কিন্তু ডাউনের দিকে যাইতেছে এবং সেটা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে। তারপরে রক্ষক যদি বক্ষক হয়, এখন ধরেন আপনার এটা তো রাজনৈতিক সরকার না, এটা হলো নিউট্রাল গভর্নমেন্ট। নিউট্রাল এবং ইন্টেরিয়াম দুটোই বলতে পারেন। এই নিউট্রাল গভর্নমেন্টের রাজনীতির কোনো উদ্দেশ্য থাকবে না। এখন আবার যদি রাজনীতির দিকে ওনারা ঝুঁকে, তাহলে কিন্তু সেরকম আশঙ্কা আছে আপনার মধ্যে? না, এটা তো পত্রপত্রিকায় নিউজ পেপারের মধ্যে দেখতেছি। এখন এটা যদি হয়, তখন তো আবার আরেক ধরনের সিচুয়েশন অ্যারাইজ করবে। তখন কিন্তু আপনার ওই যে আমেরিকাতে যেরকম ফরেন পলিসির উপরে ডেমোক্রেটদেরও এবং রিপাবলিকান বোথ ইউনাইটেড ফরেন পলিসিতে, ডিফেন্স এগুলোতে কতগুলো পার্টিকুলার। এখন তো দেখা যাচ্ছে যে এই দেশেও এরকম পরিস্থিতির দিকে আসবে। দেখা যাবে যে আপনার পলিসিগত ব্যাপারে আপনি চেঞ্জ করতে পারবেন না এই এরিয়াতে করতে পারবেন না। যেমন আমাদের এখানে এডিশনাল যোগ হবে টাকা পাচারের ব্যাপারে, যারাই পাওয়ারে আসে সে করতে পারবে। এটা যদি হয়ে যায়, এই প্র্যাকটিস যদি হয়, এটা তো দেশের জন্য ক্ষতিকর। এটা কিন্তু কোনোভাবে দেশের জন্য লাভজনক হবে না। আপনার যে এসএমইর কথা আপনি বলছেন, ইউ হ্যাভ রেজ দি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সেটা হলো যে জার্মানির এক্সপোর্টের 75% এসএমই করে। এসএমই করে জার্মানিতে, জার্মানি, সুইজারল্যান্ড, প্রত্যেক এগুলোতে আপনার এরা তো ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি। তারপর সেই দেশের এসএমই 75% এক্সপোর্টের অংশীদার। আমাদের দেশে কি এসএমইগুলোকে আপনি অংশীদার করছেন? আপনি তো তাদেরকে আরো ডাউন দিতেছেন। এবং তারপরে যদি প্রিন্টিং মানি, এইটা নিয়ে একটা ডিবেট চলতেছে। জার্মানির এক ইকোনমিস্ট আছে, উনি রিচার্ড ওয়ার্নার, আপনার উনার হোয়ার মানি কামস ফ্রম, বলে যে সেন্ট্রাল ব্যাংক টাকা যে বাজারে যে চলতি মুদ্রা থাকে তার 3% অনলি, 2.5 থেকে 3%, এটা হলো সেন্ট্রাল ব্যাংকের প্রিন্টেড মানি। বাকিটা পুরাটা কমার্শিয়াল ব্যাংক ক্রিয়েট করে। যেমন কিভাবে আপনি আপনার 10 কোটি টাকা ডিপোজিট রাখলেন ওনার ব্যাংকে, উনি যখন লোন দিবে 100 কোটি টাকার লোন দিতে পারবে 10 টাইমস ক্রেডিট ক্রিয়েশন। এটা হলো কমার্শিয়াল ব্যাংকগুলা 97% ক্রেডিট ক্রিয়েট করে, এটা ক্রিয়েটেড মানি। আর 3% হলো সেন্ট্রাল ব্যাংকের প্রিন্টেড মানি। এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা অ্যাকসেপ্টেড এবং এটাকে বলে যে সেন্ট্রাল ব্যাংকের ভাষায় এটার নাম হলো কোয়ান্টিটেটিভ ইজিং। কোয়ান্টিটেটিভ, জাপানের যে মিরাকল, টাকা ছাপাইয়া কিন্তু জাপানে মিরাকল সৃষ্টি করছে। কিভাবে? আপনার তারা যে টাকাটা ছাপাইছে সেই এসএমইতে লোন দিছে, সেন্ট্রাল ব্যাংক বলছে যে অমুক জায়গায় লোন দিবেন, ব্যাংকগুলোর বলে দিছে, এবং এই টাকা সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপাইয়া তাদেরকে দিছে। দেওয়ার পরে সেই টাকা ব্যবহার করছে, তারা কিন্তু এই টাকা পাচার করে নাই। মাইন্ড ওয়ান থিং, টাকা পাচার করে নাই, টাকাটা ব্যবহার করছে। ব্যবহার করে এসএমইতে লোন দিছে, এগ্রিকালচারে দিয়েছে, তারপরে ইন্ডাস্ট্রিতে দিয়েছে, সার্ভিসে দিয়েছে। দেওয়ার মধ্যে দিয়ে জিডিপি গ্রো করছে। জিডিপি গ্রোথের মধ্যে দিয়ে আপনার এক্সপোর্ট বাড়ছে, এক্সপোর্টও বাড়ছে। এক্সপোর্ট বাড়ার মধ্যে দিয়ে আপনার ফরেন কারেন্সি এক্সপোর্টের টাকাটা তো রেমিটেন্স হয়ে এখানে বাংলাদেশে ঢুকলে সেই টাকা তো সে আর ডলার ব্যবহার করতেছে না, সে ব্যবহার করতেছে বাংলা টাকা। সেই বাংলা টাকায় কনভার্ট হয়ে তার কাছে টাকাটা আসতেছে। ইন দ্যাট কেস এটা কিন্তু বিরাট একটা কন্ট্রিবিউশন টু দি ইকোনমি। এবং সেই ইকোনমি যদি আপনি প্রপারলি টাকা প্রিন্ট করে যদি কাজে লাগাইতে পারেন, আর যদি পাচার করার জন্য তাদেরকে লোন দেন, যে পাচার করে সে তো পাচার করবে। এমপ্লয়মেন্টটাও কিন্তু হচ্ছে না, এমপ্লয়মেন্ট হচ্ছে না। তো বিরাট গভর্নমেন্টের যে সাকসেস স্টোরি ক্রিয়েট হচ্ছে সেটা হলো এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে, তার মানে আপনার দেশের লোকে কাজকর্মের মধ্যে জড়িত হচ্ছে, ইকোনমিক অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়া ডিস্ট্রিবিউশন, ট্রান্সপোর্ট, তারপরে আপনার মার্কেটিং, এই যে এরিয়াতে আপনার এক্সপান্ড করতেছে এবং প্রোডাকশানটা জেনুইন প্রোডাকশানটা দিল। প্রোডাকশান দেওয়ার পরে বিক্রি এবং সাপ্লাই চেনে অনেক লোকের এমপ্লয়মেন্ট হচ্ছে। সেই এমপ্লয়মেন্টের মধ্যে দিয়েই দেশের এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে,
তার মানে কি এট দি এন্ড অফ দি ডে আপনার জিডিপি গ্রোথ বাড়তেছে। আর আরেকটা বিষয় সেটা হলো যে আমাদের দেশে তো অনেক জনগণ, অনেক মানুষ। এখন আপনি যদি অনেক মানে ধরেন 10টা 20টা 100টা 200টা 500টা কর্পোরেটের কথাটা বলেন, কতজন লোককে ডিপ্লয় করতে পারবে? তো এখানে তো উচিত হলো যে এন্টারপ্রেনিউরিয়ালশিপটা লোকজনের মধ্যে ইনডিউস করে যারা এসএমইটা ডেভেলপ করতেছে তাদেরকে ওই ধরনের হেল্প করে আরো লোকজন ডিপ্লয় করে গ্রাজুয়েট করা, রাইট, এদেরকে গ্রাজুয়েট করবেন আপনি। এবং আমার মানে একটা কথা মনে পড়ে যে প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান স্যারের অনেক বছর আগে আমি শুনছিলাম যে উনি সংসদে দাঁড়িয়ে ওই বাজেট বক্তৃতায় উনি বলছিলেন যে উনি কিন্তু এসএমইকে ডেভেলপ করার জন্যে উনি বেশ কিছু প্রোগ্রাম কিন্তু তখন নিয়েছিলেন। উনি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস করছে কি আপনাদের জন্য, সেটা হলো যে লোকাল এলসি। জি, এই যে গার্মেন্টসের রাইট, লোকাল এলসির যে ইয়েটা, এটা কিন্তু হিজ ক্রিয়েশন। হ্যাঁ, আমি আপনার গার্মেন্টসের এক্সপোর্টার, মেইন এক্সপোর্টার। আমি হলাম বোতাম সাপ্লাই দিই, উনি সাপ্লাই দিয়ে ইন্টারনাল এটা করা যেত। এটা করছে তো, এটা সিস্টেমটা তো চালু করছে তো, এবং স্যার এটার এখন মিসইউজ হয়ে রাইট। এখন উনি বলছিলেন যে আমি যে আমার উপরে অনেক প্রেশার আসে অনেক বড় বড় লেভেল থেকে, আমি কাউকে লজ্জা দিতে চাই না, কিন্তু আমরা যদি বড় বড় মানুষকে বড় বড় টাকা লোন দেই তাহলে তো এই টাকার বেশিরভাগ টাকাই কিন্তু দেশের বাইরে চলে যায়। আর আমি যদি এসএমইতে লোন দেই, অর্থাৎ আমাদের এই লোন তারা ব্যবসা করতে পারুক আর না পারুক, এগুলো কিন্তু মাঠে ঘাটে পথে প্রান্তরে টাকাগুলো থেকে যাবে, উইদিন কান্ট্রি। হ্যাঁ, উইদিন দ্য কান্ট্রি থাকবে। তো এই যে জনবহুল একটা দেশ, প্রায় ধরেন 18-19 কোটি মানুষ, এই 18-19 কোটি মানুষের কি এমপ্লয়মেন্ট অপরচুনিটি ডেভেলপ করা, এটা কি মানে 10টা 20টা বা 100টা কর্পোরেট দ্বারা সম্ভব? আমাদের দেশে এসএমই ডেভেলপমেন্টের মাধ্যমেই এই ডেপ্লয়মেন্টগুলো করা যেতে পারে। এবং ওই যে ধরেন এসএমইদেরকে কানেকশনগুলো করে তাদেরকে যদি সরকার যে সাপ্লাই চেনগুলোতে হেল্প করে, সাপ্লাই চেনে হেল্প করে, অর্থাৎ একটা মানুষ ডিম তৈরি করলো, একটা মানুষ মাছ তৈরি করলো, সেটা যেন সে প্রকৃত বাজারে প্রকৃত প্রাইসে এটা পায়। এবং সেই জায়গাগুলোতে আমাদের দেশে তো ফড়িয়ার অভাব নেই, চাঁদাবাজ মানে ফড়িয়ার অভাব নেই, মানে একেবারে ধরেন পুকুরের মাছে তুলা থেকে শুরু করে যে ভাই এই রাস্তা পার হবে আপনাকে এত টাকা দিতে হবে, আপনি কে ভাই, আমি অমুক হলো দলের অমুক, তো আমি হলো অমুক কমিশনার, আমি অমুক, মানে আপনি কোনো জিনিস পাসই করতে পারবেন না। তো এই ফড়িয়াদেরকে মানে অর্থাৎ এই যে যারা এই চাঁদাবাজিগুলো করে খায়, এদেরকেও যদি কমিশন করে দেয় যে ঠিক আছে তুমি এই মাছটা এখান থেকে তুলে এই পর্যন্ত পৌঁছে দিবা, তোমাকে ধরো মানে অর্থাৎ এই দালালিটা যে সেই জোর করে করতেছে, এটার উপরে একটা কমিশন দিয়ে দিলেন যে ভাই ঠিক আছে 100 টাকার জিনিস তুমি কিন্তু এই 20 পয়সা করে নিবা, এ পর্যন্ত তুমি ধরে নিয়ে যাবা। এরকম দালালিটাও যদি বৈধ করে দেয় তাহলে সরকার ট্যাক্সও পেত। এখন কি করতেছে যে এই প্রত্যেকটি জায়গাতে ধরে ধরে আপনার ধরেন ব্যবসায়ী মানে ফড়িয়ারা আপনার ধরেন মানে যতগুলো ব্যবসায়ী তার থেকে 3 গুণ হলো ফড়িয়া। মানে যদি ব্যবসায়ী হয় মানে প্রডিউসার হয় 100, তাহলে ফড়িয়া হলো 300। তাহলে এখন ধরেন সবাই কিন্তু চিন্তা করতেছে আরে রাজশাহীতে টমেটোর দাম 100 টাকা, এইটা এখানে এসে 500 টাকা কেমনে হয়? কেউ কিন্তু অজানা নয়, সবাই জানে কেন 100 টাকার জিনিস 500 টাকা হবে, 5 টাকার জিনিস 50 টাকা হচ্ছে। কিন্তু এটা যে আপনার ইনস্টিটিউশনালাইজ করা উচিত, যে মানুষকে কিভাবে ডিপ্লয় করবে, কিভাবে আপনার ধরেন কে কোথায় কত পয়সা পাবে, কিভাবে মানে আপনি যদি এই যে সুইজারল্যান্ডের কথা বললেন, জার্মানে আপনি দেখছেন না যে একেবারে মোড়ে মোড়ে কোঅপারেটিভের দোকান, একটা ক্লাসের লোকই আছে, 70% লোক কিন্তু ওখানে বাজার করতেছে। এখন তো দেশে নানা রকমের সংস্কার নিয়ে কথাবার্তা হচ্ছে, জি, এবং এই যে ইকোনমিক সেক্টরে বা ব্যাংকিং সেক্টরে আপনারা যে আলোচনাটা করছেন, সুনির্দিষ্ট প্রস্তাব দিয়ে আলোচনা করতে পারেন যে এই সুযোগে এই কাজগুলো করা যায়, জি করা উচিত। জি, আমি মনে করি যে জামাল স্যার যে কথাটা বলেছেন যে আমাদের সত্যিকার অর্থে কি যে সংস্কারের কথা আপনারা বলতেছেন, এই সংস্কারের
অনেক গল্প কিন্তু আমরা আগেও শুনেছি। ওই সংস্কারের যখন বড় বড় বই তৈরি করে নিয়ে আসবেন, এগুলো তো আপনি পাশ করাতে পারবেন না। সোফার আমার নলেজ ইজ কনসার্ন, পাশ করানোর জন্য আপনার একটা নির্বাচিত সংসদ লাগবে, বা এভাবেই কিন্তু এটা পাশ করাবে। এরকম 111-এও হয়েছিল, এটা কিন্তু মানে অনেকবারই হয়েছে। কিন্তু যিনি সরকারে আসবেন ওনার কিন্তু সদিচ্ছা বা ওনার চিন্তা চেতনা ভাবনাগুলো থাকতে হবে। আসলে এগুলো অনেকটা ধরেন এই মানুষের ইচ্ছা চেতনা ভাবনা, এগুলো কিন্তু এর গ্রহণযোগ্যভাবে মানে এটা মানে তারা পরবর্তী সরকার গ্রহণ করবে, এটাকে নিয়ে যাবে, এটা ডিফিকাল্ট। এখন আমার মনে হয় যে আমাদের এই যে আমরা বললাম যে আমি ব্যবসায়ী, আমি মনে করি যে ব্যবসায়িক সংস্কারটা জরুরি। মানুষের এমপ্লয়মেন্ট কিভাবে হবে সেইটাকে চিন্তা চেতনা ভাবনা করে এইটার একটা ধরেন বলা উচিত। যেমন আমি বললাম যে বাংলাদেশে আমার চিন্তায় যদি আপনারা যারা ওই যে এনজিওরা তো ধরেন একেবারে তৃণমূলের লোকজন নিয়ে কাজ করেছে, তো ওরাও তো কাইন্ড অফ এসএমইকে কিন্তু তারা হেল্প করেছে, মানে ডেভেলপ করেছে। তো ওনারা যদি এই যে এসএমই ইন্ডাস্ট্রিটাকে অর্থাৎ এমপ্লয়মেন্টটাকে একেবারে গ্রামে গঞ্জে তৃণমূলে ছড়ায় দেয়, এটা হলো 1 নাম্বার, যে ব্যবসাটা কিন্তু ওইভাবে করাতে হবে। আরেকটা জিনিস আপনি দেখেন, হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে মানুষ কিন্তু বিদেশে পালিয়ে গেছে, কিন্তু এসএমইতে যারা অর্থাৎ ছোট ছোট ব্যবসায়ী যারা আপনার 1 লাখ টাকা নিয়েছে 1.5 লাখ টাকা নিয়েছে, তাদের জেল জরিমানা তাদের পয়সা দ্বিগুণ 3 গুণ কিন্তু তাদেরকে জমা দিতে হচ্ছে। কোমরে দড়ি বাঁধে কত রকমের স্টোরি দেখছেন না? তো এগুলো থেকে মানে ধরেন তাদের সেফটি নেটওয়ার্কটাও থাকা উচিত। এবং আমি মনে করি যে এসএমই ব্যবসা যারা করবে সেখানে আপনার ওই এক ধরনের এটাকে কি বলা হয় সিকিউরিটাইজ করা উচিত তাদেরকে, যে তোমরা এই ব্যবসায় অনুপ্রাণিত করা উচিত এবং ওই ব্যবসায় হেল্প করা উচিত। এবং ব্যবসায় যদি কোনো রকমের ঝামেলা হয় তাহলে তো আপনার ওই যে বিমার মাধ্যমে তাদেরকে সাপোর্টও করা উচিত। স্পেশালি মানে এত কোটি কোটি মানুষের দেশ বাংলাদেশ, এই কোটি কোটি মানুষের হাতগুলোকে যদি আপনি কর্মে নিয়োজিত না করেন, তাদের মুখ চলবে, তাদের কান খাড়া থাকবে। যদি বিক্ষোভ বানানোর জন্য চেষ্টা করেন, হ্যাঁ তাহলে তো ভিক্ষা করি। এবং ধরেন এই মানুষগুলো এটা ডিফিকাল্ট, এবং আপনার ধরেন এভরিডে আপনি লক্ষ্য করেন এভরিডে। আর যত রকমের এখন মানে মেন স্ট্রিম মিডিয়ার কি কোনো দাম আছে? আপনি ধরেন সব রেটিং হচ্ছে সব ফেসবুক ইউটিউব, হ্যাঁ এখানে কি অথেন্টিসিটি আছে যে এই কথাটা সত্য বা মিথ্যা? কিন্তু ঠিকই কিন্তু মানুষ, কারণ হলো কি মানুষের পর্যাপ্ত পরিমাণ সময় আছে, মানুষের কাজ নাই। হ্যাঁ হ্যাঁ, ওই যে ডেভিলস ওয়ার্কশপ, আইডলস মাইন্ড ইজ দ্য ডেভিলস ওয়ার্কশপ। তো আমার বক্তব্যটা হলো যে আমাদের আসলে বাংলাদেশের যে মানে ধরেন আমরা বলি যে আমাদের 14 বছর থেকে ধরেন 35 ইয়ার্সের মতো আমাদের 49% কর্মক্ষম মানুষ আছে। আপনারা কি মানে এই কর্মক্ষম মানুষগুলোকে ক্যাটাগরাইজ করে, অর্থাৎ এজ ওয়াইজ ক্যাটাগরাইজ করে যে তাদেরকে কি কাজে নিয়োজিত করলে আমাদের দেশের এই হাতগুলো মানে ধরেন কাজে লাগবে, কর্মীর হাতিয়ার হবে, তো সেই ধরনের কোনো কমিশন আপনি দেখেছেন? এই ধরনের কোনো কমিশন হয়নি। কিন্তু আপনার ধরেন ওই আমার অধিকার, আমি কাজই জানি না, আমি জানি না যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার কি কাজ করতে হবে। তা আমার কর্মই যদি ঠিক না থাকে তাহলে তো আমি এগুলো সব কিছু ফেলে, আমার অধিকার হলো আপনার পকেট থেকে কেমনে পয়সা বাইর করে আমার জীবনযাপন করা, মানে অ্যাডভাইজারও বানাইতে পারেন। তো বিষয়গুলো হলো মানে আমার বক্তব্যটা হলো যে এই যে 49%-এর কথা বলা হচ্ছে যে যারা ধরেন কাজ মানে কর্মক্ষম, তাদেরকে সত্যিকার অর্থে কর্মক্ষম কিভাবে করা যায় সেগুলো নিয়ে আমরা বিভিন্ন দেশের এক্সপিরিয়েন্স, হ্যাঁ মানে আমরা ব্যবহার করতে পারি। ওগুলো কাজ কিন্তু আমাদের বাংলাদেশিরাই করতেছে বাইরে গিয়ে। তো আমার প্রস্তাবটা হলো যে এসএমই ইন্ডাস্ট্রিটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনার ধরেন এমপ্লয়মেন্টটা রুট লেভেলে বাড়ানো উচিত, এবং তাদের ধরেন সাবসিডি দিয়ে ফাইন্যান্স করা উচিত, এবং তাদের সাপ্লাই চেনগুলোকে
মানে কিভাবে সমৃদ্ধ করে আবার বাজার ব্যবস্থাগুলো করা উচিত, যেগুলো যে আমি বললাম যে বিদেশে আপনার ধরেন কিছু কোঅপারেটিভ মার্কেট আছে, যে কোঅপারেটিভ মার্কেটগুলোতে কিন্তু ওখানে ধনী মানুষ অর্থাৎ ধরেন ওরা যায় না, কিন্তু কারণ জানে যে এখানে যেহেতু কম দামে জিনিসগুলো পাওয়া যাবে ওই সাধারণ মানুষরা যাবে। তো এরকম বাজার ব্যবস্থাগুলোকে যদি উন্নয়ন করা যায়, হোপফুলি যে আমাদের ধরেন এই যে কথার থেকে কাজে, মানে কাজে আমাদের নজর বেশি দিতে হবে। আসলে ওই যে আপনার ধরেন জার্মানিতে যেরকম এসএমই ইন্ডাস্ট্রিতে কে প্রায়োরিটি দিয়েছে তারা, একইভাবে ইন্দোনেশিয়া অলসো। জি, ইন্দোনেশিয়ার ইকোনমির সাইজ কিন্তু এখন জার্মানির থেকে বড়, জি জি বড়, এবং তারা অনেক সাকসেস গোয়িং টু বি দ্য ইকোনমিক পাওয়ার। ইয়েস, জি ইয়েস, এবং তারা জার্মানির ইকোনমির থেকে বড় হয়ে গেছে, জি তাতে বুঝতে হবে যে সহজ জিনিস না, এবং তারা এসএমই কেও প্রায়োরিটি দিয়েছে। না, এসএমইটিকে প্রায়োরিটি দিয়েই তারা কিন্তু yes, এত বড় একটা জায়গাতে লেভেলে আসছে। আপনারা দেখেন আমাদের যে এই যে সংস্কার, অর্থনৈতিক যে সংস্কার কমিশনের রিপোর্ট, সেই রিপোর্টটা যদি পর্যালোচনা করেন, এখানে কি গল্প ছাড়া তো কোনো সামনে কি করতে হবে এটা কি বলা আছে? এখানে কিছুই বলা নাই। আপনি এটা করলেন, কিন্তু হ্যাঁ, এটা পাস যদি আমি পরবর্তীতে সরকার চালাবো, আমি যদি এটা অ্যাকসেপ্ট না করি, হ্যাঁ, তো তাহলে হোয়াট ইজ গোয়িং টু এবং এটা ধরেন আরেকজনের ক্রিটিসাইজ করা অনেক ইজি, টু ডেলিভার সামথিং ইট ইজ ডিফিকাল্ট, এবং সেই ডেলিভারির জন্য আপনাকে হোম এক্সারসাইজ করতে হবে। এবং এইখানে এই রিপোর্টটাতে আপনার মানি লন্ডারিং হয়েছে, ওইটা হয়েছে, সেটা হয়েছে, কিন্তু এই মানি লন্ডারিং আমি হাউ টু স্টপ ইট, স্টপ ইট, এবং এটা আমি কিভাবে কন্টেইন করবো আমার। এখন মানে ধরেন অনেকগুলো আলোচনা তো আমরা করলাম, কি সাজেশনস কি এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য, সেটা ইকোনমিক সেক্টর হোক, ব্যাংকিং সেক্টর হোক, সামগ্রিকভাবে ওভারঅল এটা মানে ইকোনমিক্স এবং ব্যাংকিং বর্তমান সিচুয়েশন অ্যানালাইসিস করে তার প্রেক্ষিতে আপনি সাজেশন। দেখেন এখনকার যে ব্যাংকিং, এখনকার পরিস্থিতিতে এই এখনকার সময় যদি চিন্তা করেন, এখনকার পরিস্থিতি হলো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, এবং আমাদের যে স্টক অফ দি সিচুয়েশন হলো কতগুলো পুলিশ মারা গেছে এবং কতগুলো থানা লুট হয়েছে, সেখান থেকে অস্ত্র কত লুট হয়েছে, জেলখানা থেকে যত দাগি ক্রিমিনাল বাহির হয়েছে ইললিগালি, এবং জেল ভেঙে অনেক জেলখানা থেকে অস্ত্র লুট হয়েছে, এগুলা সব স্টক নেওয়া হচ্ছে ফার্স্ট কাজ, ফরজ কাজ। তারপরে হলো যে আপনার ধরেন আমাদের ব্যাংকিংয়ের যে অতিমাত্রায় মিসগভর্নেন্স, এই যে গভর্নেন্সটা ঠিক ছিল না, সেটাকে আমার ঠিক করা। তারপরে আমার রেভিনিউ কালেকশানে আমাদের যে ঘাটতি, প্রতি বছর কেন এত ঘাটতি থাকবে, এটা কিন্তু কোনোভাবেই মানা উচিত না। এবং আমাদের হিসাবে আমরা বাংলাদেশ অর্থনীতি সমিতিতে বিকল্প বাজেট তৈরি করি, এবং সেই বিকল্প বাজেট দেখা যায় যে বর্তমান সরকারের যে বাজেট, এই বাজেট থেকে 3 গুণ বড়, এবং এটা সম্ভব করা, উই বিলিভ ইট। এবং সেখানে এই যে আপনার এই সমস্ত পরিকল্পনার ভিতরে এই সমস্ত জিনিসগুলো ঢুকানো উচিত, এবং থ্রু ডিজিটালাইজ করলে আপনি কিন্তু অনেক জিনিস থেকে, ঝামেলা থেকে বেঁচে যাবেন। এবং আপনার ধরেন এখন যে এই যে ন্যাশনাল আইডি, আপনার ন্যাশনাল আইডিতে যদি আপনার হারায় যায়, আপনি কিভাবে এটা অ্যাপ্লাই করবেন, ওইখানে যদি ওই ইয়েটা খোলেন, তখন দেখবেন যে ওই পেজটা খুললে ওখানে কিন্তু যে ডিটেল ইয়েগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এটা করা, এবং সেটা যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আমার বহু জিনিস কিন্তু, এবং একটা গ্রামের পর্যন্ত কোড দেওয়া আছে, প্রত্যেকটা গ্রামের কোড দেওয়া আছে, এবং আপনার ব্লাড গ্রুপ, তারপরে আপনার এনআইডির ভিতরে এইগুলো সব যোগ আসে এখনকার সিস্টেমে। এটাকে যদি আমরা ব্যবহার করি, এবং কে বানাইছে এটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো দেশের প্রয়োজনে এটা কাজে লাগতেছে কিনা, যদি লাগে চালায় যান। এটাকে যদি এখানে যদি কোনো রকমের প্রবলেম থাকে, এগুলোকে আপনি কারেক্ট করে আবার নতুন রিভাইজ ফেজ বাই ফেজ চেঞ্জ করলে আপনার সেটা আসবে। এবং রেভিনিউ কালেকশানের মিনিমাম 3 টাইমস রেভিনিউ কালেকশন সম্ভব। আপনার ট্যাক্সের রেট কমায়ও সম্ভব।
আপনার নাম্বার অফ এসএসসি বাড়াবেন। এখন বাংলাদেশে ট্যাক্সের আপনার দেওয়ার লোক রিটার্ন সাবমিট করে 40 লাখ 42 লাখ, এবং তার মধ্যে ট্যাক্স দেয় কত জানে, 28-29 লাখ এরকম দেয়। তো সেই ক্ষেত্রে এইটা কমপক্ষে 1.5 থেকে 2 কোটি, কিন্তু 8.5 কোটি লোক ট্যাক্স দিতে পারে। ইয়েস। তাহলে প্রথমে আপনি টার্গেট করেন যে 2 কোটি, তারপরের বছর আরও 50 লাখ, তারপরের বছর আরও 50 লাখ। 5 বছরে একটা গভর্নমেন্ট যায়া লাস্ট মাথায় যায় পুষলে দেখা যাবে যে তার কালেকশন অনেক বেড়ে গেছে, এবং সেখানে সে ট্যাক্স রেট কমাইতে পারবে, কর্পোরেট রেটও কমাইতে পারবে, 15 থেকে 20-এর ভিতরে নিয়ে আসতে পারবে। এখনকার রেট কত আপনাদের? এখন তো প্রায় 23.5-এর মতন। হ্যাঁ, 23.5-এর মতন। তার মানে এর নিচে আনা সম্ভব, এবং লার্জার নাম্বার অফ পিপলকে ট্যাক্স, তখন লোকজন ডিসিপ্লিন হবে। যেমন আপনার ট্যাক্সের রিটার্ন সাবমিট করার সময় সবাই মানে রীতিমতন রেডি হয়ে থাকে যে আমার এই ডিসেম্বর 31শে ডিসেম্বরে আপনার ট্যাক্সের রিটার্ন সাবমিট করতে হবে লাস্ট ডে। তার আগে এখন আমি আজকে সকাল থেকে এই পর্যন্ত মানে এগুলোই করছি। তারপরে আপনার যে ব্যবসা হলো না, ওটা ব্যাপার না যে গত বছর যেটা দিছেন এবার 20,000 টাকা হলো বাড়াতে হবে। এটা দিস ইজ এ রং কনসেপ্ট। আপনি বাড়াইতে হবে আপনার লস এবং লাভ দুইটাকে আপনার কিন্তু রেকগনাইজ করতে হবে। আমার গত বছরের লস হয়েছে বলে যে এই বছর প্রফিট হবে, ইউ ক্যানট এক্সপেক্ট। একবারে শেষ মুহূর্তে আমরা জাস্ট 1-1.5 মিনিটে যদি কিছু বলার থাকে। আমি মনে করি যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন মানে এটা তো কোনো মানে অবস্থা খুবই খারাপ। এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন 4-5 মাসে কিছুটা ইমপ্রুভ করলেও আসলে মানে আমার কাছে মনে হয় এই জায়গাটাতে অনেক বেশি করে চিন্তা ভাবনা করে এই জায়গাটায় কাজ করা উচিত। কারণ প্রচুর পরিমাণ বিশৃঙ্খলা রাস্তাঘাট পথ প্রান্তরে চাঁদাবাজিতে এগুলো কমাতে হবে। আর যেই ইকোনমিক যে সিচুয়েশনটা আছে আমাদের জনগণ হিসেবে আমাদের প্রত্যাশা করলে হবে না, বাস্তবতাটাও কিন্তু একটু আমাদেরকে বুঝতে হবে যে একটা এই যে প্রেক্ষাপট পরিবর্তন হলো, সাপ্লাই চেনগুলো নষ্ট হয়ে গেল, তাতে এইটাকে রিভাইভ করার জন্যে কিছু সময় লাগতে পারে। মানে টলারেবলি 6 মাস তো একটু অ্যালাউ করা উচিতই। আর থার্ডলি হলো যে ব্যাংকের এখন যেই হজবরল সিচুয়েশন, কারণ টাকাই তো নাই, এখন টাকা থাকলে না লোন দিবে, তো লোন দিলে না বাজারে টাকা পয়সা যাবে। তো এই জায়গাগুলো কিভাবে মানে দ্রুত সমন্বয় করে সামনের দিকে জাতিকে নিয়ে যাওয়া যায় এবং নির্বাচন যত দ্রুত করা যায় সবকিছু। ধন্যবাদ। সেটাই ডক্টর জামাল, আর কিছু যোগ করবেন? আমরা শেষ করতে হবে। উনি লাস্ট কথাটা যেটা বললো যে দ্রুত নির্বাচন যত দ্রুত না, ওই একই কথা। তাড়াতাড়ি নির্বাচিত রাষ্ট্র চালায় সরকার, এবং সেই রাষ্ট্রের সেকেন্ড পজিশনে হলো সরকার, এবং সেই সরকার জনগণের দ্বারা নির্বাচিত, এবং নির্বাচিত সরকারেই আপনার পরিবর্তন যেগুলা এখনকার কেয়ারটেকার গভর্নমেন্ট যেগুলা তৈরি করবে এটা বাস্তবায়নের জন্য যাতে ব্যবস্থা থাকে পরবর্তীতে। আগের মতন যদি না 108টা আইন চেঞ্জ করছে 11 গভর্নমেন্টের সময়, একটাও বাস্তবায়ন নেই। খালি বাস্তবায়নটা হয়েছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট যে ক্ষমতাটা নিছে, ক্ষমতা নেওয়ার এটাকে বৈধতা দিয়েছে, এটা সরকার যেন পাবলিক করে। হ্যাঁ, এই আর কিছু না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মিজানুর রহমান এবং ডক্টর জামালউদ্দিন আহমেদ অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে কথা বলেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, সেটা দ্রুত উন্নতি করা দরকার। ইকোনমিক গভর্নেন্সের জায়গাটা অত্যন্ত দুর্বল, সেটা ওনাদের আলোচনায় প্রতিফলিত হয়েছে। ব্যাংকিং সেক্টরের প্রায় ধ্বংসের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে, সেখান থেকে কিভাবে ঘুরে দাঁড়ানো যায় সেই পরামর্শ ওনারা দিয়েছেন। তবে এই সবই হচ্ছে গভর্নেন্সের সঙ্গে এবং সরকারের পারফরমেন্সের সঙ্গে যুক্ত, সেখানটাতে একটা বড় দুর্বলতা ওনারা দেখতে পান। এবং আস্থার যে সংকট তৈরি হচ্ছে সে কারণে ওনারা মনে করেন যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে হয়তো আস্থার যে সংকট সেই জায়গাটা কাটানো সম্ভব হবে, এবং তারপরে ধীরে ধীরে সেখান থেকে হয়তো যে সংকটগুলো আছে ঘুরে দাঁড়া করানো সম্ভব হবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।